নমস্কার, আপনারা শুনছেন প্রবীণ শিল্পীদের দ্বারা পরিচালিত অনুভব 2.0 পডকাস্ট। ভারত সরকারের সামাজিক ন্যায় ও অধিকার মন্ত্রকের অন্তর্গত ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশ্যাল ডিফেন্স এবং মিডিয়া ফর কমিউনিটি ফাউন্ডেশন নতুন দিল্লির যৌথ উদ্যোগে নির্মিত পডকাস্ট অনুভব 2.0। অনুভবের এই অভিনব ভাবনা স্রষ্টা ডক্টর আর শ্রীধর এবং পূজা মুরাদা ও আশিস তিওয়ারি তার সাথে সমন্বয়কারী। অনুভব 2.0-র এই পর্বটি আপনাদের জন্য নিবেদন করছেন ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট করুণা সিন্ধু জানা। আপনাদের সকলের সাথে পরিচিতি করে দেবার কাজটি দিয়েই আজকে অনুষ্ঠান শুরু করব। করুণা সিন্ধু জানা, তিনি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, অ্যাজ আ লেকচারার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এবং অন্তরা হসপিটালের সাথেও যুক্ত আছেন। বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে, বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে। নতুন সূর্যোদয় হবে, আনন্দে জীবন কাটাবে, বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে। আমরা কথা বলবো ডিমেনশিয়া রোগ নিয়ে। ডিমেনশিয়া একটি বার্ধক্যজনিত রোগ। ডিমেনশিয়া রোগকে বাংলা ভাষায় বলা হয় স্মৃতিভ্রংশ বা স্মৃতিবিভ্রমজনিত একটি রোগ। যদিও স্মৃতি এটির অন্যতম একটি সমস্যা, এছাড়াও কিন্তু আরও অন্যান্য অনেক ধরনের লক্ষণ আমরা ডিমেনশিয়ার সঙ্গে দেখতে পাই। আমরা মনে করি স্মৃতিভ্রংশ বা স্মৃতিবিভ্রমজনিত রোগ বলা ডিমেনশিয়ার তার সঙ্গে সঙ্গে কিন্তু অহেতুক লজ্জা, নিন্দা, অপমান এবং মিথ্যা অনুভূতি জড়িয়ে থাকে বলে সমাজ মনে করে। তা কিন্তু না। আমরা যদি সঠিক সময়ে চিকিৎসকের, মনোবিদের সাহায্য নিই, তাহলে গিয়ে কিন্তু এই রোগ থেকে আমরা সহজেই অনেকটা নিজেদের পরিবার পরিজনকে ভালো রাখতে সাহায্য করতে পারব। তাহলে ডিমেনশিয়া রোগটি কী এবং এতে কি হয় সেটা নিয়ে যদি আমরা বুঝি, প্রধানত স্মরণশক্তি লোপ পাওয়ার সঙ্গে সঙ্গে ভাষা এবং যুক্তির সমস্যা, প্ল্যানিংয়ের সমস্যা, তার সঙ্গে সঙ্গে মেজাজ এবং আচরণজনিত পরিবর্তনও কিন্তু ডিমেনশিয়ার ক্ষেত্রে আমরা লক্ষ্য করি। ডিমেনশিয়া কার হতে পারে? জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে যে কোনো মানুষেরই কিন্তু ডিমেনশিয়া হওয়ার একটি সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে ডিমেনশিয়ার সঙ্গে জীবনশৈলী বা লাইফস্টাইল জনিত সমস্যার একটা কোমরবিডিটি আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। যেরকম উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস বা যাকে আমরা শর্করা রোগ বলে থাকি, এছাড়া স্ট্রোক, বিভিন্ন রকম হার্টের সমস্যা যাদের মধ্যে রয়েছে, তাদের মধ্যে কিন্তু ডিমেনশিয়া হওয়ার একটা সম্ভাবনা বেশি। কিছু লাইফস্টাইলের মধ্যে চেঞ্জেস এনে এবং তার সঙ্গে সঙ্গে সুষম খাদ্য, প্রপার ডায়েট মেনটেন করা এবং দৈনন্দিন কিছু এক্সারসাইজ, ব্যায়াম, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার মাধ্যমে কিন্তু এই যে ডিমেনশিয়ার সমস্যা সেটাকে কিন্তু অনেকটা কমিয়ে ফেলা সম্ভব। তার সঙ্গে সঙ্গে যদি আমরা চাপমুক্ত, স্ট্রেস ফ্রি, টেনশন ফ্রি জীবন কাটাতে পারি, তাহলে কিন্তু ডিমেনশিয়াকে কিন্তু মোকাবিলা করা সম্ভব বা তার ঝুঁকি থেকে মানুষকে কিন্তু রক্ষা করা যেতে পারে। এবার আসা যাক ডিমেনশিয়া রোগের লক্ষণ বা উপসর্গগুলোকে নিয়ে আমরা কথা বলি। তো প্রথম হচ্ছে গিয়ে স্বল্পমেয়াদী স্মৃতি। এই কিছুক্ষণ আগেও মানুষটা কি করেছিলেন সেটা ভুলে যেতে পারেন, অতীতের কথা ভুলে যেতে পারেন, ভবিষ্যতে কি করতে চান সেটার সম্পর্কে ভুলে যেতে পারেন এবং সেই সংক্রান্ত একই প্রশ্ন বারবার করে মনের মধ্যে আসতে থাকে। এবং যেহেতু একটা ভুলে যাওয়ার সমস্যার জায়গা তৈরি হয়, এই ভুলে যাওয়া থেকে একটা সন্দেহ প্রবণতার জায়গাও কিন্তু তৈরি হয়। তাই বারবার একই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা, সন্দেহ প্রবণতার জায়গা তৈরি হওয়া এবং মনে রাখতে না পারা যে মানুষ ডিমেনশিয়াতে আক্রান্ত হয়েছেন, ডিমেনশিয়া রোগের মধ্যে রয়েছেন,
তার জীবনে কিন্তু একটা চূড়ান্ত অসুবিধার জায়গা তৈরি করে এবং তার ফলে তার ফ্যামিলির লোকজনের সঙ্গে, তার কাজের জায়গার লোকজনের সঙ্গে এবং তার ব্যক্তিগত জীবনে কিন্তু তার একটা চূড়ান্ত প্রভাব আমরা কিন্তু ডিমেনশিয়ার ক্ষেত্রে দেখতে পাই। ডিমেনশিয়া রোগ মানে শুধুমাত্র মনে রাখার অসুবিধে নয়, তার সঙ্গে সঙ্গে মনোসংযোগ করা, যাকে আমরা অ্যাটেনশন এবং কনসেন্ট্রেশন বলে থাকি, এবং তার সঙ্গে সঙ্গে প্ল্যানিং ক্যাপাসিটি, অর্থাৎ বিভিন্ন কাজে পরিকল্পনা করতে চাওয়ার জন্য যে ইন্টেলেকচুয়াল জায়গাটির প্রয়োজন হয়, বৌদ্ধিক বা চিন্তা ভাবনা করতে পারার যে এবিলিটির জায়গাটা দরকার হয়, ডিমেনশিয়া রোগে কিন্তু তার ঘাটতি লক্ষ্য করা যায়। তাই কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে বা কোনো সমস্যা সমাধান করতে গেলে বা কোনো কাজ করতে গেলে যে পরিকল্পনা করে কাজটি করতে হয়, তার প্রোজ কনস, ভালো মন্দ খতিয়ে যে কাজটি করতে হয়, সেটা করতে গেলেও কিন্তু অনেক সময় সমস্যার জায়গা তৈরি হয়। তাই প্রপারলি প্ল্যান করে কাজের জায়গাটা, যেটাকে আমরা এক্সিকিউটিভ ফাংশনিং বলে থাকি, তাও কিন্তু এই ডিমেনশিয়া রোগে অসুবিধার মধ্যে পড়ে। পরের অন্যতম একটি অসুবিধার জায়গা হলো ভাষার সমস্যা বা ভাষা ব্যবহার করতে পারার জায়গাটাতে কথোপকথন করতে গিয়ে আমরা সমস্যার মধ্যে পড়ি। সঠিক শব্দ অনুধাবন করে সঠিক শব্দের সঠিক ব্যবহার করতে গেলেও কিন্তু আমরা দেখতে পাই ডিমেনশিয়া রোগের ক্ষেত্রে বিভিন্ন অসুবিধার জায়গা কিন্তু ক্রিয়েটেড হয়। এছাড়াও অনেক সময় ওরিয়েন্টেশনের সমস্যা আমরা লক্ষ্য করি। ওরিয়েন্টেশন কথাটার মানে হচ্ছে গিয়ে স্থান, কাল, পাত্র এই বিষয়ে সচেতনতার জায়গা। অনেক সময় ডিমেনশিয়ার ক্ষেত্রে দেখা যায় যে মানুষের মধ্যে এই স্মৃতির সমস্যা তৈরি হয়েছে। তারা আজকে কত তারিখ, আছে কি বার, কোন মাস চলছে এবং আমি কে, উল্টো দিকের মানুষ যার সঙ্গে আমি কথা বলছি তিনি কে, আমি কোন জায়গায় রয়েছি, এই ধরনের চিন্তাভাবনা জায়গাগুলোতেও কিন্তু এই ধরনের বিষয়গুলোতে, যেটাকে আমরা ওরিয়েন্টেশন বলে থাকি, সেই ওরিয়েন্টেশন জনিত সমস্যার জায়গাও কিন্তু অনেক সময় আমরা ডিমেনশিয়ার মধ্যে পর্যবেক্ষণ করে রাখতে পারি। এগুলো তো গেল স্মৃতি ধরে রাখতে পারার বা স্মৃতিজনিত সমস্যার জায়গা। এর বাইরে বেরিয়ে আমরা অনেক সময় দেখতে পাই বিভিন্ন রকমের আবেগজনিত সমস্যা, যার মধ্যে রয়েছে অত্যন্ত উদ্বিগ্নতা, অর্থাৎ অ্যাংজাইটি, যে আমি যে মনে রাখতে পারছি না, আমার মধ্যে কি হবে, আমার ভবিষ্যতে কি হবে, আমি যদি সব ভুলে যাই তাহলে কি হবে, আমি যদি আর কোনো কিছুই মনে রাখতে না পারি তা নিয়ে কি হবে। তাই সেটা নিয়ে কিন্তু একটা চূড়ান্ত রোগ নিয়ে চিন্তা, নিজেকে নিয়ে চিন্তা, নিজের ভবিষ্যৎকে নিয়ে চিন্তা, সেটা একটা মারাত্মক উদ্বিগ্নতার জায়গা তৈরি করে। এবং এই উদ্বিগ্ন থাকতে থাকতে কিছু পর্যায়ে পরে এই মানুষদের মধ্যে তৈরি হয় একটা খিটখিটে বিহেভিয়ারের জায়গা, যেটাকে আমাদের ইরিটেবিলিটি বলে থাকি। মেজাজ ভালো থাকে না, সবার সঙ্গে একটা ঝামেলার জায়গা, একটা খিটিমিটির জায়গা লেগে থাকে এবং সবার সঙ্গে এই আচরণ হতে 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 এবং নিজের কাজের জায়গাতে ভুল হওয়া, সেখানে বিভিন্ন রকম নেগেটিভ ফিডব্যাক পাওয়া, নিজের দৈনন্দিন জীবনে ভুল হওয়া, বাজার করতে গিয়ে ভুল হওয়া, নিজের ঘরের কাজকর্মগুলো করতে ভুল হওয়া, নিজে কোন জায়গায় কোন জিনিস রেখেছি সেটা ঠিক করে খুঁজে না পাওয়া, স্মৃতি আস্তে আস্তে করে অসুবিধার মধ্যে পড়লে কিন্তু এই সব সমস্যা থেকে কিন্তু একটা ফ্রাস্ট্রেশনের জায়গা তৈরি হয় এবং এই ফ্রাস্ট্রেশন পরবর্তীকালে আমাদের মধ্যে কিন্তু একটা মন খারাপের জায়গা, যেটা অবসাদের মতো, বিষণ্ণতার মতো, একটা ডিপ্রেশনের মতো ক্রনিক সমস্যাও কিন্তু অনেক সময় তৈরি করতে পারে। এবং আস্তে আস্তে করে ডিমেনশিয়ার ক্ষেত্রে দেখা যায় ডিমেনশিয়া একটি ক্রম অবনতিশীল বা নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডার। তাই সময়ের সঙ্গে সঙ্গে দেখা যায় ডিমেনশিয়া রোগে এই সমস্যাগুলো কিন্তু আরও বাড়তে থাকে এবং তাতে রোগীর দৈনন্দিন জীবনের যে অ্যাক্টিভিটি, যেগুলোকে আমরা অ্যাক্টিভিটিস অফ ডেলি লিভিং বলে থাকি, সেগুলোও কিন্তু মারাত্মক সমস্যার মধ্যে পড়ে। তার ফলে কি হয়, জীবনের যে কোয়ালিটি অফ লাইফ সেটা কিন্তু কমে যায়, কোয়ালিটি অফ লাইফ খারাপ হতে শুরু হয়। শুধু সেই ব্যক্তি মানুষের কোয়ালিটি অফ লাইফ খারাপ হতে শুরু করে না, তাদের যারা কেয়ার গিভার রয়েছেন তাদেরও এই পরিবর্তিত একটি পরিস্থিতিতে কিন্তু মানিয়ে নিতে অসুবিধা হয় এবং এই সবটা মিলিয়েই ডিমেনশিয়া রোগ তার একটা সম্পূর্ণ চিত্র কিন্তু আমাদেরকে দেয়। অনেক সময় ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ রোগীরা মনে করতে পারেন তিনি এমন কিছু দেখছেন আসলে সেখানে নেই, যাকে আমরা অলিক দর্শন বা হ্যালুসিনেশনস বলে থাকি অনেক সময়। এছাড়া আবার এমন সব বিষয়ে দৃঢ়ভাবে বিশ্বাস করতে পারেন আদপেই যেগুলো সত্যি নয়, স্ট্রং ফার্ম বিলিভ উইদাউট এনি এভিডেন্স, যাকে আমরা অনেক সময় ডেলিউশন বলতে পারি। আবার অনেক সময় ডিমেনশিয়া রোগে আক্রান্ত মানুষদের মধ্যে প্রায়ই
আর কি বর্তমান এবং অতীত নিয়ে বিভিন্ন যে ঘটনাবলীগুলো হয় সেগুলোর মধ্যে একটা তালগোল পাকিয়ে যায়। তো সেখান থেকেও কিন্তু একটা একটা ডিসওরিয়েন্টেড ফিল হওয়া সেটা কিন্তু তৈরি হতে পারে। এবং যেহেতু অতীত ভবিষ্যৎ নিয়ে একটা তালগোল পাকিয়ে যায়, তাই ওনার রিয়েলিটি কন্ট্যাক্টের জায়গা অনেক সময় অসুবিধার মধ্যে পড়ে। হয়তো উনি মনে করতে পারেন অনেক ছোটোবেলায় রয়েছেন, আবার জীবনের পার্টিকুলার একটা বড় ফেজ উনি হয়তো কমপ্লিটলি ভুলে গেলেন, মনেই পড়ছে না, এরকম একটা জায়গা তৈরি হতে পারে। তো এই ধরনের বিভিন্ন সমস্যা আমরা কিন্তু ডিমেনশিয়া রোগের মধ্যে দেখতে পাই। ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ রোগের বিভিন্ন প্রকার হয়। বহু রকমের ডিমেনশিয়া রোগ আছে, তার মধ্যে আমরা কয়েকটাকে নিয়ে আলোচনা করছি। মূলত সব থেকে বেশি যে ডিমেনশিয়ার প্রকার আমরা দেখতে পাই তাকে বলে অ্যালজাইমার্স ডিজিজ। এই অ্যালজাইমার্স ডিজিজের ক্ষেত্রে মস্তিষ্কের মধ্যে বিভিন্ন রকমের পরিবর্তন আসে বয়সজনিত কারণে, এবং সেই পরিবর্তনগুলির মাধ্যমে ধীরে ধীরে স্মৃতিশক্তি লোপ পাওয়ার মাধ্যমেই সাধারণত এই রোগের শুরু হয়। এবং রোগীর সঙ্গে যখন আমরা কথা বলবো তখনই বুঝতে পারবো যে এই রোগীর স্মৃতিশক্তি আর আগের মতো নেই। বিভিন্ন পার্টিকুলার জায়গাতে এই রোগীর স্মৃতিশক্তির মধ্যে অনেক চেঞ্জেস এসছে। এবং অ্যালজাইমার্স রোগই হচ্ছে গিয়ে ডিমেনশিয়ার অন্যতম প্রধান একটি বিভাগ। এছাড়াও রয়েছে ভাস্কুলার ডিমেনশিয়া। কোনো কারণবশত মস্তিষ্কে যদি সঠিকভাবে রক্ত প্রবাহিত না হয় তাহলে মস্তিষ্কের কোষগুলিতে অক্সিজেন এবং অন্যান্য বিভিন্ন জরুরি বিষয়গুলি কিন্তু পৌঁছয় না। তার ফলে কি হয়, মস্তিষ্কের কোষগুলি মারা যেতে শুরু করে এবং বেশিরভাগ ক্ষেত্রেই স্ট্রোকে আক্রান্ত হওয়ার পরে এ ধরনের ঝুঁকি দেখা যায়। আর আস্তে আস্তে করে কিন্তু স্ট্রোকের পরবর্তী সময়ে এই ভাস্কুলার ডিমেনশিয়ার জায়গাটা কিন্তু তৈরি হয়। এবং তাতে যেটা হয় কি, যে স্ট্রোকের অব্যবহিত পরেই কিন্তু এই ধরনের স্মৃতিজনিত সমস্যা, ভুলে যাওয়ার সমস্যা এটা তৈরি হয়। এবং যেহেতু এটা রক্ত প্রবাহজনিত কারণে হয়, সে কারণে একে আমরা ভাস্কুলার ডিমেনশিয়া বলে থাকি। অনেক পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে অ্যালজাইমার্স ডিজিজ এবং ভাস্কুলার ডিমেনশিয়া দুটো একসঙ্গে হয়েছে। অর্থাৎ আগে থেকেই স্মৃতিশক্তিজনিত কিছু সমস্যার জায়গা বিভিন্ন বয়সজনিত কারণে তৈরি হচ্ছিল, তার সঙ্গে সঙ্গে স্ট্রোকের কারণে এই ডিমেনশিয়ার জায়গাটা বৃদ্ধি পায়। তো দুটি একসঙ্গে অত্যন্ত একটা নেগেটিভ প্রভাব কিন্তু ক্লায়েন্টের উপর ফেলে, এবং তার ফলে যে ডিমেনশিয়ার জায়গাটা তৈরি হয় তাকে আমরা মিক্সড ডিমেনশিয়া বা মিশ্র ডিমেনশিয়া দেখতে পাই। তো ভাস্কুলার ডিমেনশিয়া এবং অ্যালজাইমার্স ডিজিজ এই দুটো একসঙ্গে যখন ঘটে তখন তাকে আমরা মিক্সড ডিমেনশিয়া বলে থাকি। এছাড়াও আরও অন্যান্য রকম ডিমেনশিয়ার মধ্যে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ডিমেনশিয়া উইথ লিউ বডিজ। লিউ বডিজ হচ্ছে গিয়ে এক ধরনের ছোট্ট অস্বাভাবিক কাঠামো যা মস্তিষ্কের কোষের ভেতরে জন্মায়, এবং সেখান থেকেও কিন্তু ডিমেনশিয়া তৈরি হতে পারে। তাই এক স্থান থেকে আরেক স্থানের দূরত্ব কতটা সেটা না বুঝতে পারা, হ্যালুসিনেটরি বিহেভিয়ার করা, চলাফেরা এবং নড়াচড়া করতে অসুবিধার সমস্যা তৈরি হওয়া, লিউ বডি ডিজিজের ক্ষেত্রে, লিউ বডি ডিমেনশিয়ার ক্ষেত্রে এ ধরনের সমস্যা পরিলক্ষিত হয়। শেষ যে ডিমেনশিয়ার বিভাগ নিয়ে আমরা কথা বলবো তাকে বলা হয় ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া। বিশেষ করে আমাদের ব্রেনের যে ফ্রন্টাল লোব, যার কাজ হচ্ছে গিয়ে বেসিক্যালি এক্সিকিউটিভ ফাংশনিংয়ের কাজ করা, অর্থাৎ পরিকল্পনা এবং সেই পরিকল্পনাগুলিকে কার্যনির্বাহ করতে পারার যে ক্ষমতা তা প্রোভাইড করা, এবং টেম্পোরাল লোব যা শুনতে এবং কথা বুঝতে সাহায্য করে। এবং ফ্রন্টাল এবং টেম্পোরাল লোব দুটি একসঙ্গে মিলে মস্তিষ্কের অনেক কাজকর্ম, আমাদের দৈনন্দিন জীবনের অনেক কাজকর্ম, বিশেষ করে ডিসিশন মেকিং বা সিদ্ধান্ত নিতে পারার ক্ষমতা, এবং ভাষাজনিত যে জায়গাগুলো, কমিউনিকেট করতে পারার যে জায়গাগুলো, কথা বোঝা বলা, ব্রোকাস এরিয়া, ওয়ার্নিক্স এরিয়া যেহেতু এই এরিয়ার মধ্যে আবদ্ধ, তো সে কারণে কিন্তু আমাদের কমিউনিকেশনস করতে গেলে যে স্কিলস লাগে তা কিন্তু ফ্রন্টাল এবং টেম্পোরাল লোব প্রোভাইড করে। ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়ার ক্ষেত্রে দেখা যায় যে এই যে ভাষার যে জায়গাটা বা আচরণজনিত যে জায়গাটা এবং ভাব বিনিময় করতে পারার যে এবিলিটি, এই বিষয়গুলো কিন্তু অসুবিধার মধ্যে পড়ে। এবার আসি ডিমেনশিয়ার কেন নির্ধারণ করা জরুরি।
কেন ডিমেনশিয়া আমাদেরকে রোগটিকে নির্ণয় করতে হয়? তার কারণ হলো যদি সঠিক সময়ে আমরা এই ডিমেনশিয়া রোগটিকে নির্দিষ্ট করতে পারি, চিহ্নিত করতে পারি, তাহলে রোগী যে এই স্মৃতিশক্তিও ভুলে যাচ্ছে, কেন ভুলে যাচ্ছে, কী কারণে ভুলে যাচ্ছে, কেন ওর দৈনন্দিন জীবনে অসুবিধে হচ্ছে, তার সম্পর্কে তাকে আমরা প্রথমে একটা সুস্পষ্ট ধারণা দিয়ে তাকে ভ্যালিডেট করতে পারি যে এই পার্টিকুলার রোগটির কারণে তোমার এই সমস্যার জায়গাগুলো তৈরি হচ্ছে, অর্থাৎ রোগীকে একটি উপযুক্ত ব্যাখ্যা দেওয়া যায়। এবং খুব তাড়াতাড়ি চিকিৎসা করলে আমরা ডিমেনশিয়া রোগ সম্পূর্ণ সুস্থ করতে না পারলেও কিছু মেডিকেশনসের অবভিয়াসলি অ্যাভেলেবিলিটি এখন রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে কোর্সটাকে আমরা ডিলে করতে পারি এবং বর্তমান যে অবস্থা রয়েছে সেটাকে আমরা মেনটেন করতে পারি এবং ভবিষ্যতের জন্য আমরা পরিকল্পনা এবং ব্যবস্থা গ্রহণ করতে পারি। তো এভাবেই মোটামুটি ডিমেনশিয়া রোগ কি এবং ডিমেনশিয়া রোগের কি কারণ এবং কি কি ভাগ হতে পারে, কি কি লক্ষণ হতে পারে তা আমরা জানলাম। পরবর্তী পর্যায়ে আমরা ডিমেনশিয়া রোগের কি চিকিৎসা রয়েছে তার সম্পর্কেও জানার চেষ্টা করব। আপনাদের আবার স্বাগত জানাই অনুভব 2.0-তে। প্রথমেই আমাদের বক্তাকে ধন্যবাদ জানাই একটি গুরুত্বপূর্ণ বিষয়কে সহজ এবং প্রাঞ্জল ভাষায় সংক্ষিপ্ত সময়সীমার মধ্যে উপস্থাপিত করার জন্য অনেক ধন্যবাদ। এই পর্বটি রেকর্ড ও সংরক্ষণ করা হয়েছে সিএমআইজি স্টুডিওতে। এই প্রতিষ্ঠানটি গত 3 দশক ধরে প্রবীণ নাগরিকদের সেবার উদ্দেশ্যে কাজ করে আসছে। আমি তানিয়া দত্ত, এই পর্বের সঞ্চালক। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সিএমআইজি কর্ণধার ডক্টর ইন্দ্রাণী চক্রবর্তী এবং আমার সহকর্মী ঈপ্সিত চক্রবর্তী ও পারমিতা দাসকে। অসংখ্য ধন্যবাদ জানাই শ্রোতাদের শেষ অবধি আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনাদের এই অনুষ্ঠানটি ভালো লেগেছে। ভালো থাকবেন এবং পরবর্তী পর্বের জন্য অপেক্ষা